প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা। আজ আবারও হাজির শিল্প সাধনা বিভাগের নতুন একটি পর্বে, নতুন অতিথির সাথে। আজ যিনি এসেছেন আমাদের আমোদরিয়া নিউজের স্টুডিওতে, তিনি হলেন পেশায় একজন শিক্ষক। নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে তিনি পড়ান। এছাড়াও তিনি লেখেন, বহু গল্প লেখেন, সঙ্গে থ্রিলার লেখেন। শুনবো তার মুখ থেকেই তার কথা। চলুন তাহলে তার সাথে আগে একটু পরিচয়টা করে ফেলি। তিনি হলেন শিক্ষক অরিন্দম ঘোষ। স্যার, আপনাকে আমাদের আমোদরিয়া নিউজের স্টুডিওতে স্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি। আর আপনাদের এই নিউজ চ্যানেলটা, এটা আমি দেখতে থাকি, যেরকম বাকিরাও দেখেন, আপনাদের অনেক ফলোয়ার্সদের মধ্যে। আচ্ছা, কেমন লাগছে যখন এসে আপনাকে খানিকটা অপ্রস্তুতিতেই বসিয়ে দেওয়া হলো যে শিল্প সাধনা বিভাগে অংশগ্রহণ করবার জন্য? হ্যাঁ, খানিকটা অপ্রস্তুতি আছি, কিন্তু শিল্প সাধনা এই বিভাগটা এরকমই যে আমি তো এটার সাথে জড়িতই আছি, ফলে আমার খুব একটা অস্বস্তি বা অনিশ্চয়তা হয় না এটা নিয়ে। একদম। তা আপনার কাছ থেকে প্রথমে একটু আপনার সম্পর্কে শুনবো। আমি তো জন্ম আমার শিলিগুড়িতেই, এখানেই বেড়ে ওঠা। স্কুল কলেজ সব, বিশ্ববিদ্যালয় সব এখানেই পড়েছি। আর আমার লেখালেখিটা লেখালেখির জগতে যখন শুরু করি, তার আগে খুব বেশি আমার লেখালেখির জগতে আসার যে ইচ্ছেটা ছিল ছোটবেলা থেকে বা এরকম কিছু নয়। কারণ আমি ছোটবেলা থেকে খুব আর কি ছবি আঁকতাম, ছবি আঁকার দিকেই আমার ঝোঁকটা ছিল বেশি। আর যখন গ্র্যাজুয়েশনে ভর্তি হলাম যখন কলেজে, তখন কলেজের সেকেন্ড ইয়ারের দিকে এই লেখালেখির ঝোঁকটা শুরু হয়। তবে সেটা হচ্ছে পেপারে, যে আমাদের অনেক পেপারে এখনো চিঠিপত্র বিভাগ থাকে, সেই চিঠিপত্র বিভাগে মাঝে মধ্যে চিঠি লিখতাম। সেই চিঠিগুলো আবার প্রকাশিতও হতো। খুবই কাঁচা তখন লেখালেখি চর্চা ছিল। তো সেই চিঠিগুলো প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো যে আমি নিজেও কিছু লিখতে পারি। তবে আমি ছোটবেলা থেকে বইপত্র পড়তাম খুব বেশি। আচ্ছা, সবচেয়ে বেশি কোন কোন লেখকের বই পড়তেন আপনি? আমি ছোটবেলা থেকে বলতে গেলে সর্বভুক, কারণ আমার ছোটবেলায় বইপত্র পড়াটা শুরু হয়েছিল বাবার হাত ধরে। বাবা শিক্ষক ছিলেন স্কুলের, ফলে বাবা ইতিহাসের শিক্ষক হলো, বাবা বাংলার প্রতি একটা আর কি আলাদা ভালোবাসা ছিল। ফলে আমার বাড়িতে আমি ছোটবেলা থেকেই খুব বই দেখেছি, এবং ছোটবেলা থেকেই বই দেখলে বাচ্চাদের যেটা হয় যে বইয়ের প্রতি একটা ন্যাক তৈরি হয়। তো আমারও আর কি এরকমই ছিল যে প্রচুর বইপত্র ঘাটাঘাটি বা প্রচুর বইপত্র পড়তাম। যেমন আমি একটা বলতে পারি, যেমন একদম ছোটবেলায় যখন সুনীল গঙ্গোপাধ্যায়ের বইপত্র পড়তাম, শুরুটা হয়েছিল সত্যজিৎ রায় দিয়ে, যেরকম অর্ধেক বাঙালিরই হয়ে থাকে। একদম ছোট সুকুমার রায় বা সত্যজিৎ রায়, লীলা মজুমদার, একদম যারা ছোট শিশুদের জন্য যারা লেখেন, সেই শুরু হয়েছিল। তো প্রথম অবস্থাতে, একদম ছোট অবস্থাতে যখন কাকাবাবুর কাহিনীগুলো পড়তাম পত্রপত্রিকায় পূজাবার্ষিকীতে, তখন আমার মনে হতো যে সুনীল গঙ্গোপাধ্যায় বোধহয় শুধু ছোটদের জন্যই লেখেন। পরে আবার বড় হয়ে আবার আবিষ্কার করলাম যে না, তারা একটা বিশাল জগৎ আছে যেটা উনি বড়দের জন্য লিখেছেন। তো এইভাবেই আর কি বইপত্র পড়ার মাধ্যমে হতো। তবে তখন একেবারেই লিখতাম না, একেবারেই পাঠক ছিলাম। শুধু পাঠক বলতে যা বোঝায় তাই। বইমেলায় যেতাম, বইমেলায় ছোটবেলা থেকেই বাবা যেহেতু আমাকে হাত ধরে নিয়ে যেতেন বিভিন্ন বইমেলাগুলোতে। আমি কলকাতা বইমেলাতেও গিয়েছি খুব কম বয়সে, ক্লাস 9-এ যখন পড়তাম তখন কলকাতা বইমেলায় ফার্স্ট যাই। এখন অবধি একবারও বাদ যায়নি, ক্লাস 9 থেকে আমি যাচ্ছি। সেবার ময়দানে শেষবারের মতো বইমেলা হয়েছিল, তারপর দূষণের জন্য বইমেলাটা অন্য জায়গায় সরিয়ে নেওয়া হলো। তো লেখালেখি ওই কলেজের সেকেন্ড ইয়ার থেকে, তখন দেশ পত্রিকায় আমার মনে হয় খুব সম্ভবত A.R. রহমান গ্র্যামি পুরস্কার পাওয়ার পরে দেশ পত্রিকায় সেটা নিয়ে একটা লেখা বেরিয়েছিল যে A.R. রহমানের গ্র্যামি পুরস্কারের ফলে বাংলা সাহিত্যের সার্বিকভাবে সেরকমভাবে উন্নতি হবে না, ফলে পুরস্কার নিয়ে মাতামাতি করার কিছু নেই, এরকম কিছু একটা লেখা। আমি সেটা পড়ে প্রতিবাদ করে একটা চিঠি লিখেছিলাম দেশ পত্রিকায়। এবং দেশ পত্রিকা কি করে, সেটা ওরা বোধহয় খানিকটা উৎসাহ দেওয়ার জন্যই সেটা ছেপে দেয়। ফলে ছেপে দিয়ে কি হলো যে দেশ পত্রিকায় ফট করে নাম বেরিয়ে গেলে যেটা হয়, একটা প্রভাব হয়, সব বন্ধু মহলে শুরু হলো যে আরো লেখ বা কিছু লেখালেখি। তো তারপর আমি আমাদের ছোট থেকেই পত্রপত্রিকা পড়তাম, শুকতারা, আনন্দমেলা, এগুলো ছিল।
শুক্তারাতে আমি একটা ভূতের গল্প পাঠিয়েছিলাম, তখন বোধহয় ক্লাস 10 বা 11 এরকম হবে। তো সেই শুক্তারাতে সেই গল্পটা বেরিয়ে গেল এবং পুরস্কারও পেলাম, এবং সেই গল্পটার জন্য আমার মনে আছে টাকাও পেয়েছিলাম, মানে প্রথম অর্থপ্রাপ্তি হয়েছিল গল্পটার জন্য। তো এইভাবেই শুরুটা। বাহ, তো ভীষণ ভালো। এই থ্রিলার লেখার যে ভাবনা, সেটা কিভাবে বা কার থেকে অনুপ্রাণিত হয়ে? থ্রিলার আমি ছোটবেলা থেকেই খুব পড়তাম, মানে এই বইগুলো পড়তে না খুব বেশি থ্রিলার যেটা হয়, খুব বেশি মাথা ঘামানোর বিষয় নয়। এই দুপুরবেলা একটু আর কি খেয়ে দিয়ে বসে একটু দুপুরবেলা বসে সেই বইগুলো নিয়ে পড়া যায়, মানে খুব বেশি তার জন্য মাথা ঘামানোর প্রয়োজন হয় বলে আমার মনে হয় না। তো একটু আনন্দ দেয় বইগুলো বেশি। তো এই ধরনের বইয়ের প্রতি আমার এখনো ঝোঁক আছে। সত্যজিৎ রায়ের যে ফেলুদার বইগুলো, তখন তো ফেলুদা সমগ্র পুরোপুরি 2 খণ্ডে বেরোয়নি, এখন তো 1 খণ্ডে একদম পাওয়া যায়। তখনও বেরোয়নি, ওই ছোট ছোট বইগুলোই, ছোটি বইগুলোই কিনতে হতো। তো এখনো যে সেই আগের বইগুলো ছিঁড়ে গিয়েছে, সে আবার নতুন বই, সেই বইগুলো আবার নতুন করে কিনি। তো থ্রিলার লেখাটা কিভাবে শুরু হয়েছিল, আমি প্রথম শুরু করেছিলাম কবিতা লেখা শুরু দিয়ে। মানে আমার কিন্তু থ্রিলার একেবারেই এইদিকে আসার বা গদ্যে আসার, এমনকি যারা বড় বড় মোটা মোটা বই লিখতো তাদেরকে একটু হ্যাটাই করতাম তখন, যে এত বড় লেখার কি দরকার, ছোটতেই তো হয়ে যায়। তো তখন বিভিন্ন পত্রপত্রিকায় কবিতা প্রকাশিত হওয়া শুরু করে, দেশ পত্রিকাতেও কবিতা বেরিয়েছে আমার। তো কবিতা লিখতে লিখতে একটা টাইমে এসে মনে হলো, প্রথমে তো কবিতাই লিখতাম, একটা কবিতার বইও বেরিয়েছিল আমার, সেই বইটা খুব বেশি লোক জানে না। তো তখন কবিতা লিখতে লিখতে মনে হলো ঠিক আমার কথাটা আমি ঠিক গুছিয়ে মানে কবিতায় হয়তো বলতে পারছি না, মানে আমি নিজে পাঠক হিসেবে যেটা পড়তে পছন্দ করি, একটা লেখা লিখলাম, তারপর সেটা আমার নিজেরই ভালো লাগছে না, মানে সেটা আমার নিজেকে আনন্দ দিচ্ছে না। ফলে আমার যেহেতু ঝোঁক ছিল এই থ্রিলারের দিকে, তো আমি ভাবলাম যে থ্রিলার কাহিনী লেখা যেতে পারে। তা আমি তখন ছিলাম মুর্শিদাবাদে একটা কাজের সূত্রে। মুর্শিদাবাদে একদিন ভোরবেলায়, গরমের সময় খুব খুব গরম পড়েছে, ঘুম আসছে না, তা আমি সকাল সকাল একটা থ্রিলার গল্প লিখে সেটা সংবাদপত্রে পাঠিয়ে দিলাম, এবং মোটামুটি বোধহয় 6-7 মাস পরে হবে, আমি ভুলেও গিয়েছিলাম ওটার কথা। আমাকে একজন সকালবেলা ফোন করে বললো যে এটা কি তোর গল্প? তাই আমি বললাম যে হ্যাঁ, এই গল্প তো আমারই, এবং সেই থ্রিলার গল্পটা বেরিয়ে গেল উত্তরবঙ্গ সংবাদের পাতাতেই বেরিয়েছিল, নাম ছিল রক্তের দাগ। আচ্ছা। তো এই গল্পটা লেখার পরে আমার মনে হলো যে আরো আর কি গল্প লেখা যেতে পারে, এবং সৌভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে তার পরের গল্পগুলো সবই থ্রিলার, এবং সবগুলোই উত্তরবঙ্গ সংবাদের বার্তাতেই বেরিয়েছিল। একদম। এটা তো খুব সম্প্রতি আপনার একটি বই বেরিয়েছে, সেটা হচ্ছে তদন্ত চলছে। তো সেই ভাবনাটা কিভাবে এলো যে আপনি এরকম একটা বই বের করবেন বা লিখবেন? আমার যখন অনেকগুলো গল্প মোটামুটি প্রকাশিত হয়ে গিয়েছে খবরের কাগজের পাতায়, আমি কখনো আর কি এই গল্পগুলো নিয়ে বই হতে পারে এটা কল্পনা করিনি, কারণ খবরের কাগজের জায়গাটা থাকে, গল্প লেখার জায়গাটা থাকে খুব কম, এবং সেই গল্পগুলো মোটামুটি একটা সংক্ষিপ্ত হয়ে যায়, এবং বই করার জন্য অনেক গল্প দরকার, মোটামুটি 20-25টা তো গল্প দরকারই, মিনিমাম 12টা বা 10টা। তা আমার তখন গল্প বেরিয়েছিল প্রায় 6টা মতো, এবং সব গল্পগুলো নিয়ে তো সংকলন করা যায় না, সংকলন করার সময় একটু বেছে নিতে হয়, কারণ কোন গল্পটা আমার ভালো, কোনো গল্প পাতে দেওয়ার মতো না, সেটা বই করার উপযুক্ত নয়। তো আমি তখন শহরতলি প্রকাশনা, যারা আর কি বিভিন্ন বইপত্র প্রকাশ করে, তন্ময়দা আমার সিনিয়র, তন্ময়দাও লিটল ম্যানের সাথে যুক্ত, তো তন্ময়দা আমাকে বলেছিল যে একটা বই করার কথা। তা আমার তখন মনে হয়েছিল যে যদি বই হয়, এই থ্রিলার ধর্মী বই হবে, এবং পাতলা একটা বই হতে পারে, খুব বেশি মোটা বই হবে না, খুবই পাতলা। তন্ময়দা আমাকে বলেছিল হার্ড কভার করার জন্য, হার্ড কভার বইই বেশি ভালো লাগে, বাঙালি হার্ড কভারই পছন্দ করে, পেপার ব্যাক নয়। তো আমি তখন বলেছিলাম যে আমার কাছে আর গল্প নেই, এবং আমি নতুন গল্প আর লিখতে পারবো না, কারণ আমার একটাই ধারণা, যখনই ভালো প্লট না আসলে আমি সেই গল্প লিখি না, লিখতে বসি না, ফলে আমার গল্প খুব কম, আমি বলছি না যা হবে এটার মধ্যে থেকেই হবে। তো তন্ময়দাই আর কি এটা কৃতিত্ব, তন্ময়দার কৃতিত্ব, যে বইটাকে আর কি উতরে দিয়েছে, এবং তারপরেই বইটা গত বছর বেরিয়েছে, এবং বন্ধুদের মধ্যে বইটা বেশ পছন্দের, বা সবাই বেশ বইটা পছন্দ করে, তার কারণ হচ্ছে যে বইটা পড়তে খুব বেশি সময় লাগবে না, এবং পাতলা বই, এই জন্যই বোধহয় লোকে বেশি। তাই তদন্ত চলছে, এই বইটির মধ্যে কি এমন রয়েছে যে বাকি যারা পাঠক রয়েছে তারা পড়বে? 1 নম্বর হচ্ছে গল্পগুলো হচ্ছে খুব শর্ট টাইমে বা শর্ট স্প্যানে পড়া যাবে, আর
খবরের কাগজের গল্প বলে সেগুলো যেটা হয় যে বাণিজ্যিক পত্রিকায় যে গল্পগুলো বেরোয় সেগুলো একটু মানুষের মনোরঞ্জনের জন্যই ঝোঁকটা বেশি, মানে পরীক্ষামূলক নিরীক্ষামূলক লিটল ম্যাগাজিনে যে গল্পগুলো বেরোয় সেই গল্পের মতো নয়। ফলে একদম যারা বইপত্র পড়েন না বা যাদের বইপত্রের দিকে খুব বেশি ঝোঁক নেই, আমি দেখেছি যে তারাও থ্রিলার বই পেলে একটু নেড়েচেড়ে দেখেন। গোয়েন্দা গল্প অনেকেই আর কি পড়েন যারা হয়তো বইপত্র পড়ার সেরকম যাদের শখ নেই, ফলে তারা এই বইটা পড়তে পারে বলে আমার মনে হয়। একদম। একটু আগেই আপনি যে কথাটা বললেন সেই কথাটা টেনেই বলছি, এই যে থ্রিলার গল্প এখন কিন্তু প্রায় অনেকেই বেশ, মানে এটার পাঠক সংখ্যাই কিন্তু বেশি, অনেকেই পছন্দ করছেন, তো কেন বলে আপনার মনে হয়? এখন হচ্ছে আমার মনে হয় যে কি খুব বেশি মাথা ঘামানো বা খুব বেশি মাথা ঘামাতে হবে এমন লেখার থেকে মানুষ একটু দূরে থাকছেন। তার কারণ মানুষের এখন জীবনযাত্রাটা এতটা জটিল আর সবাই এত প্রেসারে থাকে, এখন যেটা তথাকথিত যেটা বলে হচ্ছে ফ্রাস্ট্রেশন বা চাপ আমাদের নতুন প্রজন্মের মধ্যে অনেক বেশি। কাজের ফাঁকে সময় বার করার টাইম সবাই খুব ছুটছে আর কি, খুব টাইম কম। ফলে সবাই না, আমি দেখেছি যে সরল লেখার দিকে ঝোঁকটা তাদের বেশি, একটু যে লেখা আমাকে খুব বেশি ভাবতে হবে না। অবশ্যই এর উল্টো দিকটাও আছে, এমনও পাঠক আছেন যারা ভালো ভালো লেখা বা একটু সমালোচকরা যেই লেখাগুলোকে ভালো বানায় সেই লেখাগুলো পড়তে পছন্দ করেন। কিন্তু আমার মনে হয় যে নতুন প্রজন্ম একটু এই লেখার দিকে ঝুঁকছে বেশি। মাঝখানটা একটা ভাটা এসেছিল সত্যজিৎ রায়ের ফেলুদা ব্যোমকেশ এগুলো হয়ে যাওয়ার পরে, মাঝখানটা বোধহয় গোয়েন্দাদের একটু অভাব ছিল, কারণ কাকাবাবু তো ঠিক গোয়েন্দা নয়, সমরেশ মজুমদারের অর্জুনও ঠিক গোয়েন্দা নয়, এগুলো একটু রহস্য রোমাঞ্চ কাহিনী বলা যেতে পারে। তো একটু মাঝখানে একটু অভাব ছিল। তো এখন ইদানিং কালে থ্রিলারের বিক্রি খুবই বেশি বলে আমার মনে হয়, তো থ্রিলারটা লোকে পছন্দ করছেন। আমার মনে হয় ওই প্রত্যেকটা কাহিনী, থ্রিলার কাহিনী শেষে একটা জানার ইচ্ছে থাকে যে হু ডান ইট। কিন্তু থ্রিলার কাহিনী আবার একটা মুশকিল হচ্ছে যে একবার কেউ যদি পড়ে ফেলে, মানে জেনে ফেলে যে কে খুনি, সেকেন্ড বার সেই বইটা বোধহয় সেকেন্ড টাইম রিড কেউ করে না আর কি। সেকেন্ড টাইম রিড হয় এরকম থ্রিলারের বই খুব কম। ফেলুদা বা ব্যোমকেশের ব্যাপার আলাদা, কারণ সেগুলো একই সাথে থ্রিলার এবং খুব উৎকৃষ্ট মানের লেখা, ফলে সেগুলো বারবার সিনেমা হয়েছে, বারবার লোকে পড়তে পছন্দ করেন। কিন্তু আমার মনে হয় যে একবার থ্রিলার কাহিনী পড়ে নিলে সেটা হয়তো পড়বেন না, ফলে ওয়ান টাইম রিডের জন্য একটু পড়ে নিলাম, একটু আজকে একটা দিন ছুটির দিন টাইম পাচ্ছি বা দুদিন ছুটির টাইম পাচ্ছি, পড়ে নিলাম, এই জন্যই বোধহয় জনপ্রিয়তাটা বেশি এখন। একদম তাই। আপনি লেখালেখি করেছেন, অনেক দিন থেকেই লিখছেন, তো আপনার লেখা এই তদন্ত চলছে, এই বইটির আগে আর কোনো বই বেরিয়েছে? তার আগে আমার একটা যে বললাম শুধু একটা কবিতার বই ছিল, এবং এই থ্রিলারের বইটাও, এই থ্রিলারের বইয়ে আরেকটা ব্যাপার আছে, এই থ্রিলারের বইয়ের আমরা জানি যে খবরের কাগজে বেরোলে সেটার একটা অলংকরণ করা হয়, মানে তার সাথে একটা ছবি বেরোয়। তো সেই ছবিগুলো অনেক ক্ষেত্রেই বেশিরভাগ এঁকেছিলেন উত্তরবঙ্গ সমাজের যিনি কার্টুন আঁকেন অভিদা। অভিদাই বেশিরভাগ ছবিগুলো এঁকেছিলেন, আর একটা ছবি বোধহয় অন্য কোনো শিল্পী করেছিলেন। তা আমি এই বইটা বেরোনোর সময় অভিদাকে রিকোয়েস্ট করেছিলাম যে অভিদা তুমি যদি এই ছবিগুলো এঁকে দাও নতুনভাবে, তাহলে এই বইটার ভিতরে ছবি দিয়ে, আগে যেরকম সত্যজিৎ রায়ের বইতে আমরা দেখতাম কিংবা কাকাবাবুর বইগুলোতে আমরা দেখতাম ভিতরে ছবি থাকতো, এখন থ্রিলার বইগুলোতে না ভিতরে ছবি দিয়ে এরকম বই করার চল নেই বোধহয় এখন। তো সেই ছবিগুলো দিয়ে এই বইটা বের হয়েছে, মানে ভিতরে ছবি আছে। প্রথম দিকে তন্ময় দাও যিনি আর কি প্রকাশক, তিনিও বলছিলেন যে ও এর আগে ওই ধরনের বই করেনি, কারণ ছবি ছাপার একটা ভিতরে ঝুঁকি থাকে, ছবিটা কতখানি ভালো আসবে বা প্রিন্টিং এর একটা ব্যাপার থাকে, ফলে প্রকাশক এটা করতে চান না। কিন্তু তারপরে বইটা আর কি ওইভাবে আর কি হয়েছে, ফলে বইটাতে এই নতুনত্ব একটা দিক আছে। একদমই তাই। আপনার লেখা কবিতা তো প্রচুর আছে, যেহেতু বই বেরিয়েছে, শুধু তাই নয় প্রচুর পত্রিকায়ও প্রকাশ হয়েছে, তো একটা কবিতা কি আমরা এই মুহূর্তে শুনতে পারি? হ্যাঁ, কবিতা আমার কাছে একটা আছে, এই সুনিতা উইলিয়ামস যে কালকে এলেন একদম এখানে, সেটা নিয়ে কালকেই একটা কবিতা লিখেছিলাম, সেটা বরঞ্চ অপ্রকাশিতই, এটা ফট করেই আর কি পাচ্ছি, সেটা সম্ভবত আমার এখানে আছে, সেটা পড়তে পারি। একদম, আমরা শুনবো। কবিতাটার নাম হচ্ছে হোম সুইট হোম।
ইংরেজিতে একটা কথা আছে, হোম সুইট হোম। 2-3 দিন ঘরের বাইরে থাকলে বোঝা যায় ঘরের মহিমা। 1 সপ্তাহ বাইরে থাকলে বাড়ির জন্য মন কাঁদে। বিদেশে কাজের টানে চলে যেতে হয় যাদের, তারা বছরে অন্তত একবার ছুটে আসেন দেশের টানে। প্রিয় ঘর, প্রিয় বাড়ি, প্রিয় দেশের টান এমন। ঘর নয়, বাড়ি নয়, দেশ নয়, সুনিতা আপনি পৃথিবীর বাইরে ছিলেন 9 মাস। আপনি আজ ফিরেছেন, আপনি আমাদের গর্ব। কাল রাতে অনেক মায়েরা রাত জেগেছেন উৎকণ্ঠায়। তাদের মনের কথা ছিল কতদিন মেয়েটা ঘরে ফেরেনি। মায়ের কোল খালি করে কত সন্তান ঘরে ফেরেনি, আজও ফিরতে পারেনি। সুনিতা আপনি ঘরে ফিরেছেন শুনে মায়েরা নিশ্চিন্তে খুশিতে ঘুমোতে গিয়েছেন ভোরের দিকে। সুনিতা ঘরে ফেরার পর আপনার হাসিটা আমরা এখনো ভুলতে পারছি না। ঘরে ফেরার হাসিটা বোধহয় এইরকমই হয়। সুনিতা আপনার হাসিটাই আমাদের স্বস্তি, আপনার হাসিটাই এক টুকরো ভারতবর্ষ, আপনাদের হাসিটাই আমাদের হোম সুইট হোম। বাহ, ভীষণ সুন্দর। একদম সম্প্রতি একটি ঘটনাকে ঘিরে লেখা কবিতা। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তার আগে একটি প্রশ্ন, এখন আপনাদের যারা বন্ধু বান্ধব রয়েছে প্রচুর আড্ডা হয় লেখালেখি নিয়ে, যারা লেখক থাকেন, তো আপনি কোন কোন আড্ডা ক্ষেত্রের সাথে যুক্ত? আমি সাহিত্য ঘিরে আড্ডা আমাদের যখনই আর কি, যারা আর কি লেখালেখি করি আমরা শিলিগুড়ি শহরে তরুণ যারা, তারা দেখা হলেই সাহিত্যে রিলেটেড কোনো কথা হয় না, এরকম খুব কমই হয়। সাহিত্য রিলেটেড খুব কথা হয়, বিভিন্ন ক্যাফেতে বসা হয়, কিংবা আমরা যেহেতু বিভিন্ন লিটল ম্যাগাজিনগুলো করে থাকি, লিটল ম্যাগাজিনের যারা তরুণরা যুক্ত আছেন তাদের সাথে যেহেতু যুক্ত, বইমেলা তো আমাদের একটা দেখা করার জায়গাই প্রতি বছর। আর এছাড়া হচ্ছে বিভিন্ন সময়ে আমাদের যে অনুষ্ঠানগুলো হয়ে থাকে, কবিতা পাঠ হলো কিংবা গল্প পাঠের অনুষ্ঠান হলো, বাইরে কোথাও যাওয়া হলো। এই রিসেন্টলি যেমন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির যে মেলা হলো শিলিগুড়ি কলেজে, সেখানে যেরকম কবিতা পাঠ করতে গেলাম। তো এইভাবে আর কি সবার সাথে সব জায়গায় আর কি দেখা হয়ে যায় এবং সেখানে কথা হয়, এবং দেখা হলে ভালোই হয়। একই রকম আর কি পারস্পরিক যারা আর কি ভাবগুলো যাদের একই রকম লেখালেখি, তাদের কাছ থেকে অনেক কিছু শেখারও যায়, যারা ছোটদের থেকেও অনেক কিছু শেখা যায় যারা আমাদের পরে লেখালেখি করতে এসেছে। একেবারেই। আমরা অনুষ্ঠান শেষ করব তো বটেই, কি লিখছেন এখন পাঠকদের জন্য? আমি রিসেন্টলি, এই বছর খুব বেশি লেখা হয়নি, আমি লিখি খুব কম, সেটা তো এর আগেই বললাম। তো আমি রিসেন্টলি 2টো গল্প লিখলাম। একটা গল্পের নাম তুতুলের জন্মদিন, সেটা ছোটদের জন্যই লেখা। আর আরেকটা লিখেছি ভূতের গল্প, রাত 12টার ট্রেন, সেটা আমার এই 2টো গল্প আমার একদম রিসেন্টলি লেখা। আর যেহেতু প্রথম শুরু করেছিলাম কবিতা দিয়ে, কবিতা লেখাটা চলতেই থাকে, তবে কবিতা আমি খুব জায়গায় প্রকাশিতও নয়, এবং আমিও কবিতা নিয়ে খুব একটা দ্বিধাদ্বন্দ্বে থাকি, ফলে গদ্যের দিকেই আমার স্বচ্ছন্দ বিচরণ। একদম, ভীষণ ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আবারও আমরা আপনাকে আমাদের স্টুডিওতে পাবো, আজ যে কথাগুলো না বলাই থেকে গেল সেগুলো জানবো। আজ তবে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই চোখ রাখতে হবে আমোদরিয়া নিউজের শিল্প সাধনা বিভাগে। আমরা আবার ফিরবো শিল্প সাধনা বিভাগের নতুন অতিথিদের সাথে নতুন একটি পর্বে। আপনাকে আরো একবার অসংখ্য ধন্যবাদ। Amudoria News, voice of the marginal.